নাসির মঞ্জিলের পরিবেশ টানটান। আহান নুসরাত আর ইরহামের ভিডিও করছে। সামনে কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইসরাত আর মমক। গত এক সপ্তাহ যাবৎ মম সৈয়দ বাড়িতে ছিল। হয়তো তিন মামা মিলে আটক করেছে, তাই আসতে পারছিল না। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে দেখে আহান আর ইরহাম মিলে আক্রমণ বলে মমর উপর ঝাঁপিয়ে পড়েছিল। অতঃপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইসরাত আর মমকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখেছে নুসরাত। রান্নার পর দুজনে টেস্ট করে জানাবে কীরকম হয়েছে তাদের রান্না। তাই দুজনেই পা দুলিয়ে দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্নের বোল। দুজনে টপাস টপাস করে মুখে ঢোকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ডের থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতে ইসরাতের বেশি মজা লাগছে। চোখে কালো চশমা লাগিয়েছে, হাতে মোবাইল। একবার এদিকে মোবাইল ঘোরাচ্ছে তো একবার সেদিকে। ইসরাতের কাছে আহানকে ব্যাঙের বাচ্চার মতো মনে হলো, যে জন্মগ্রহণ করেই খুশিতে গদগদ হয়ে লাফাচ্ছে। আজ নাজমিন বেগম বাড়িতে নেই, গিয়েছেন বোন নাজু বেগমের বাড়িতে। তাই কিচেন দখল করেছে এই তিন বান্দর। না হলে এদের কিচেনে ঢুকতে দেন না নাজমিন বেগম। যখনই ঢোকে কিছু না কিছুর বিনষ্ট করে বের হয়। আজ ইসরাত বসে আছে দেখার জন্য কি কি বিনষ্ট করে বের হয় এই তিন নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা কানে যেতেই নড়ে চড়ে বসল মম আর ইসরাত। নুসরাত বলছে, হ্যালো গাইস, আমি ছাপড়ি নীল জলহস্তি। আর এ হলো আমার ভাই ছাপড়ি টিকটকার প্রিন্সেস মৈমনুল। আজ আমরা আমাদের মতো কিছু ছাপড়ি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ছাপড়ি রেসিপি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এসব জিনিস শুধু বড়লোকসদের বাসায় থাকে। আপনাদের বাসায় থাকবে না, তো চলে যাই আমাদের রেসিপিতে। ইরহাম হাতে ফ্রাই প্যান নিয়ে নাম খুঁজে পেল না। নুসরাতের কাছে জানতে চেয়ে শুধালো, এটার নাম কি? নুসরাত নিজেও ফ্রাই প্যানের দিকে তাকিয়ে থাকে। বোকা হেসে বলে, জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। পরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নেয়। চিৎকার করে সমস্বরে বলে ওঠে, এটার নাম ডিম ভাজি করার বাসন। জানি এসব ইউনিক জিনিস আপনাদের বাসায় নেই। আপনারা তো পিওর ছোট লোক, আমরা আবার ধনী মানুষ। তুই রান্না করতে আপনাকে ফলো করতে হবে 4টা স্টেপ। প্রথম স্টেপ দেখাবে আমার ভাই প্রিন্সেস মৈমনুল। ইসরাত হেসে গড়াগড়ি খাচ্ছে মমর উপর। হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসছে মম। ইরহাম এর মধ্যে বলে উঠল, প্রথম স্টেপ, গ্যাসের চুলা সুইচ টিপে জ্বালিয়ে দেবেন। তারপর ডিম ভাজি করার বাসন বসিয়ে দেবেন। ঘরে যা আছে তাই দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ তেলে রেখে দেবেন কতক্ষণ। যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। নুসরাত ফ্রিজ খুলে বলে উঠল, দ্বিতীয় স্টেপ, ফ্রিজ এরকম শব্দ করে খুলবেন, তাহলে নিজেকে বড়লোকস মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গোস্তের বাটি বের করে আনবেন। ছোট বাটি বের করলে আপনি ছোট লোক মনে রাখবেন। বাটি নিয়ে গিয়ে সিঙ্কে ঢিল মেরে ভিজিয়ে রাখবেন। এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারেন আপনি ছোট লোকস, আর ভাঙতে পারলে আপনি বড় লোকস। তৃতীয় স্টেপ, গোস্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে না হলে ধোয়ার প্রয়োজন নেই। আমরা আবার না ধুয়ে খেতে পারি না, পরিষ্কার মানুষ তো। ধোয়া শেষে তুলে রেখে দেবেন। ইরহাম বলে উঠল, চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেকচি দেখে তার মধ্যে ভরে দেবেন। কাটাকাটির দরকার নাই, আমরা বড়লোকস মানুষ এসব কাটাকুটি করি না। আপনারা গরিব, তাই করে নিয়েন। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে পরিমাণ মতো না দিলেও পারবেন। তারপর রসুন আদা গুঁড়ো 8 চামচ,
মরিচ 2 চামচ, লবণ 1 চামচ, আরও 8 চামচ, মাংস মশলা 1 চামচ, পাঁচফোড়ন 1 চিমটি। ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবেন গোস্তের মধ্যে। আপনারা যে স্টাইলে আপনাদের স্বামীদের পাঁজরের হাড় গুঁড়ো করছেন সেইভাবে। একটু বেশি তেল দিয়ে বসিয়ে দিলাম আগুনে ডেকচি। নুসরাত ভাষণ দেওয়ার ন্যায় ভঙ্গি করে বলে উঠল, আপনারা চাইলে আপনাদের দাজ্জাল শাশুড়ির পেছনেই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। এরকম আরও খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথে থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। নুসরাতের কথা বলার শেষ হতেই ইসরাত চোখ দিয়ে পেছনে ইশারা করল। নুসরাত বুঝতে না পেরে ভ্রু বাঁকাল। ইসরাত ঠোঁট চেপে শুধু পেছনে ইশারা করল। ইসরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাদিকে ঘুরতেই অগ্নিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা নাজমিন বেগমকে লক্ষ্য করল। জিভ কেটে ইরহামকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলে উঠল, ইরহাম রে, আজরাইল দরজার সামনে দাঁড়ানো। মনে হয় আজ আমাদের জান কবজ করে তবেই এই বাড়ি থেকে বের হবে আজরাইল। ভাগ। ইরহাম নিজেও এতক্ষণ নাজমিন বেগমকে দেখল। মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, সুইট হার্ট। উপরে স্বাভাবিক থাকলেও দুজনেরই ভয়ে বুক কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করেছে নাজমিন বেগমের লাল মুখের দিকে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেলে 2-1টা চড়-থাপ্পড় খাবে, তাতে কি? ভিডিওটা একবার করে নিতে পারলে আপুকে আর ভাইয়াকে ভাইরাল করে দিতে তার ন্যানো সেকেন্ডও লাগবে না। মনে মনে শয়তানি হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হলো মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে দৌড় দেওয়ার পূর্বে নাজমিন বেগম নিজের পায়ের যারা লোগো বিশিষ্ট জুতা খুলে হাতে নিলেন। কোনো কথা ছাড়াই সেটা দিয়ে ঝটপট হাতে নুসরাত আর ইরহামের পিঠে লাগালেন। শক্ত জুতার বাড়ি পিঠে পড়তেই ব্যথায় দুজনেই চিৎকার করে উঠল। অতপর এক লাফে হাতের ফাঁক দিয়ে পালালো। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। এরপরে টার্গেট যে সে সেটা ভুলেই বসেছে। ভিডিও করতে করতে বলে উঠল, মেজমা, স্মাইল প্লিজ। নাজমিন বেগমের রাগী চোখ তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। রাগে হিসহিস করতে করতে এসে নুসরাত আর ইরহামের রাগ ঝাড়লেন বেচারার উপর। জুতোর বাড়ি পিঠে পড়তেই তীক্ষ্ণ ব্যথা হলো। আহানের ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। একদিকে নাজমিন বেগমের হাতে মার খাচ্ছে, সাথে চিৎকার করছে আম্মু, আব্বু, মেজমা, আপি বলে। অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্ত চলুক, ভিডিও করা বন্ধ করা যাবে না। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। নাজমিন বেগমের হাতে ধুলোনি খেয়ে আহান অনেক কষ্টে পালালো। এত ব্যথা পেয়েছে যে চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। যেতে যেতে নাজমিন বেগমকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বলে উঠল, লাভ ইউ মেজমা, আই লাভ ইউ সো মাচ, মোর দ্যান মাই মম। নাজমিন বেগম কিয়ৎকাল সেদিকে তাকিয়ে থেকে মম আর ইসরাতের দিকে চোখ ঘোরালেন। ইসরাত 2 হাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে বলে উঠল, যা যা অগোছালো করেছে সব আমি পরিষ্কার করব। মেঝে থেকে শুরু করে সব। আজকে রান্নাও আমি করে দেব। তবুও তোমার এই রোবোটিক জুতা দিয়ে আমাকে পিটিও না মা, প্লিজ। মমর পানে চাইতেই মিনমিন করে আওড়ালো, বাসন কোসন মুছে একদম ঝকঝকে করে রাখব। নাজমিন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বোরকা সামলে চলে গেলেন। ইসরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে বাসার মোড়ে গিয়ে, তাই। আজ গাড়ি নষ্ট না হলে বাসায়ও আসতাম না, আর তোমাদের ভাই বোনের কীর্তিকলাপও দেখতাম না। অসভ্যের দল। বাড়ি একা পেতেই আমার কিচেনে এসে হামলা করেছে। নাজমিন বেগমের হাতে পিটানি খেয়ে পরিবেশ ঠান্ডা হতেই সোফায় এসে ধূপ করে বসল নুসরাত। রিমোট চেপে টিভি চালাতেই কানে আসলো ব্রেকিং নিউজ।
আজকের তাজা খবর। কথাটা শেষ করার আগেই রিমোট চেপে টিভি বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি দিল, শাওয়ার তাজা খবর আমি শুনতে চাই না। আমার নিজের অবস্থা রোগা মানুষের মতো, তাহলে তাজা কথা শুনে আমার লাভ কি? আমি শুনবো রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতেই ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করল। হাতের মোবাইলখানা নুসরাতের সামনে তুলে ধরতেই নুসরাতের অক্ষিপটে ভাসল হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু। উপস্থিত জনতার নিশ্চুপ এমন আচরণে। হত্যাকাণ্ডের 2 দিন পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি এসব নিয়ে কি একটা সুস্থ স্বাভাবিক দেশ গড়ে তোলা সম্ভব? এতটুকু পড়ে নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর এক প্রকার ঠেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়ায়, শোন, আমার মনে হয় দেশের এই অবস্থা ভঙ্গুর শাসনের জন্য। ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তি বসা উচিত, যে দেশের কল্যাণের জন্য ভাববে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ নাকি? আমি সেটা বলছি না। আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষণ করলো তাকেই শুধু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা জড়িত ছিল তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যদি সঠিক আইন প্রণয়নই না করতে পারে, তাহলে কিসের দেশ শাসন হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমাদের দেশে আইনই ঠিক নেই, তাহলে দেশে সঠিক বিচার হবে কিভাবে? এজন্য ক্ষমতায় সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশের দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল কাজ করতে গেলে একবারের জায়গায় 10 বার ভাববে। নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা দোলালো ইরহাম। জিজ্ঞেস করল, তোর মতে এখন কাকে ক্ষমতায় বসানো উচিত? নুসরাত ইরহামের ভাবসাব নেওয়া দেখে বলে উঠল, তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাবো বলে আমি ভাবছি? দেখা যাবে জনগণ তোকে ধরে পিটছে, আর আমাকে তুই ফোন দিয়ে বলছিস তোকে বাঁচাতে যেতে। ওসব আমার দ্বারা সম্ভব না। তোকে বসানোর চিন্তা নেই আমার। ক্ষমতায় বসে তুই আমাকে লাথি মারবি না, তার গ্যারান্টি কি? নুসরাত ইরহামের মুখের উপর তর্জনী আঙুল তুলে ক্রস কাটতে কাটতে বলে ওঠে, তুই ক্ষমতা পাচ্ছিস না, ক্রস করে দিলাম তোকে। ইরহাম মুখ পাংশুটে বানিয়ে শুধালো, তাহলে কাকে বসাবি ক্ষমতায়? নুসরাত ঠোঁট টিপে হেসে বলে উঠল, আরশ ভাইকে বসাবো ক্ষমতায়। তোর বেনিফিট কি এখানে? আমি বসলে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই তো জীবনেও তোকে এসবের ধারের কাছে যেতে দেবে না। ইরহামের ঝটপট করা প্রশ্নে নুসরাতও ঝটপট উত্তর দিল। কথা মনে হয় ঠোঁটের ডগাই ছিল। শোন, আমার পেয়ারিসি বেহেনা ইসরাতকে প্রথমে আমি ক্ষমতায় বসাতে চাইছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর যে পুরুষ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এমন সুন্দরী নেত্রী দেখে ভোট চাওয়ার বদলে ফিট খেয়ে পড়ে থাকবে, তাইও ক্যান্সেল। তোকেও বসাবো না। তুই গণধোলানি খেলে আমাকেই তোকে উদ্ধার করতে যেতে হবে, আর সেখানে আমি মার খাবো না তার গ্যারান্টি কি? তাই তুইও ক্যান্সেল। জাইন ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ জনগণের প্রতি বেশি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই জামাই বউ দুজনেই ক্যান্সেল। আর কে থাকে? ইরহাম মিনমিন করে বলল, তুই। আমি বসতাম, কিন্তু আমার এত কাজ, কি বলবো। আমার বাপের সৈয়দ চয়েসের ব্র্যান্ড প্রমোশন করতে হবে। এরপর সৈয়দ চয়েসের মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই বাজারে মার্কেট আপ করতে হবে। হাতের ব্রেসলেটগুলোরও এখনও প্রমোশন করা বাকি, তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল আহমেদ, সুফি খাতুন এদেরও তো টাইট দিতে হবে, তাই না? তাহলে আমি ক্ষমতায় বসলে এসব কে করবে? তাই আমি ক্ষমতায় বসবো না।
আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবি সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব সব লজিক দিচ্ছিস কেন? নুসরাত চোখ টিপে বলল, ধর। নুসরাত কথা শেষ করার পূর্বেই ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগী মুখে চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি ধরতে? তোকে আমি বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ছাগলের বাচ্চা। নুসরাতের চিৎকারে ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পাপ মুখে বলে ওঠে, তুই তো বললি ধরতে, তাই আমি জড়িয়ে ধরলাম। নুসরাতের মুখ দেখার মতো রাগী হলো। চোখ সরু করে কপালে ভাঁজ ফেলল। বিরক্তির সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়োয়ার তর্জনী আঙুল দিয়ে নুসরাতের চোখগুলোর উপর আর নিচের চামড়া ধরে বড় করে দিতে দিতে বলল, আমার আব্বুর মতো চোখ দেখাবি না। একদম আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে নিয়ে এসেছিস। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নাম্বার বাচ্চা এটা বলতে চাচ্ছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে বলল, আর আপি ছাগলের 1 নাম্বার বাচ্চা। অতপর দুজনেই দুজনের পানে তাকিয়ে হেসে দিল। আচ্ছা ধর। আমি ক্ষমতার আসনে বসলাম। বসার পর কিছু ধান্দাবাজ মহিলারা এসে আমার কাছে বিচার দিল জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের ধরে কয়েক ঘা লাগিয়ে দিলাম। এরপর কয়েক মুহূর্তে নিউজ শিরোনাম, এ কী করলেন নেত্রী? নারী নির্যাতন করায় পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত। দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই পুরুষ বিদ্বেষী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক। এটা আমাদের পুরুষদের জোর আর্জি সরকারের নিকট। পরপরই আমি হাজতে। নিউজ হবে, পুরুষ অত্যাচারে কারাগারের 4 দেয়ালের পেছনে আটক নারীবাদী নেত্রী। এই নেত্রীর শাস্তি হওয়া কি প্রয়োজন? ইসরাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহামের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথার উত্তর হিসেবে বলে ওঠে, আগামী দেশকে ন্যায়পরায়ণ করতে এই নেত্রীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইরহাম আর ইসরাত হাহা করে হেসে উঠল। নুসরাত নিজেও ঠোঁট চেপে হাসল। অতপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, আমি আসছি। ইসরাত শুধালো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? নুসরাত বলে উঠল, ক্ষমতায় বসানোর জন্য নেতাকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হয়ে গেল বাড়ি থেকে। সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো। ফটকে ঝুলানো সিসি ক্যামেরার দিকে গোল গোল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত ভিকাট করে চোখের কাছে রেখে হাসল। ওড়না মাথায় টেনে চোখে সাদা ফ্রেমের চশমা ঠেলে ঠিক করল। ইন্টারকম বাটন চেপে কানে ধরল। সামান্যক্ষণ অতিবাহিত হতেই শক্ত কণ্ঠ কানে আসলো, সৈয়দ আরশ হেলাল স্পিকিং। নুসরাত থতমত খেয়ে গেল। গোল গোল চোখে সিসি ক্যামেরার দিকে চোখ রেখে বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির। তোর নাম আমি জানি, পুরো বলে আমায় মনে করিয়ে দিতে হবে না। বল কি বলবি? নুসরাত কপালে সামান্য ভাঁজ ফেলে বলে উঠল, সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন? বেশি নয় কেন? আচ্ছা, বেশি কথা আছে, আসুন। আরও শেয়ালি করে বলে উঠল, কোথায় আসব? নুসরাতের মুখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমার কোলে আসুন। আরশ ঠাট্টা করে প্রত্যুত্তর করল, আমি ছোট মানুষের কোলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চাপল। মুহূর্তের মধ্যে শ্যামলা মুখ ঘেমে গিয়ে কালো হয়ে উঠল। হাতের তালু দিয়ে মুখ মুছে নিতেই আরশ নিজস্ব কাঠখোট্টা গলায় বলে উঠল, ভেতরে আয়। কথাটা শেষ হতেই দরজা খুলে গেল গট করে। নুসরাত ওখান থেকে নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরশ হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসছিস না কেন? ভেতরে আসবো না, আপনি বাহিরে আসুন। আরশ চোয়াল শক্ত করে বলে উঠল,
আমি আসলে কোলে করে নিয়ে যাব ভেতরে। নুসরাত তাচ্ছিল্য করে বলল, আমাকে কোলে করে নিয়ে যাওয়ার সাধ্য আছে আপনার? আপনি কি দেখতে চাচ্ছেন আমার কতটুকু সাধ্য আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যেই বড় বড় পা ফেলে সেখানে এসে উপস্থিত হলো আরশ। পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ালো নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতোই সাদা ফ্রেমের চশমা। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের থুতুনি 2 আঙ্গুলের সাহায্যে চেপে ধরল। শক্ত চোখ কপাল থেকে শুরু করে ঘুরে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নোজরিংটায় কতক্ষণ চোখ বুলিয়ে চোখ সরালো। মৃদুস্বরে বলে উঠল, তোর নোজরিংটা বিশ্রী লাগে। নুসরাতের তেড়া উত্তর আসলো, তাহলে আরও বেশি করে পড়ব। আরশ হাসল। সে তো এইটাই করতে চেয়েছে। হোক উল্টো পথে মেনে নিয়েছে, এইটাই বেশ। এবার নুসরাত কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালো সামান্য। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, আরশ ভাই। আরশ গমগমে স্বরে উত্তর দিল, কি? নুসরাত বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ ধরে উত্তম মধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ঈষৎ হাসি ঝুলিয়ে আরেকটু আরশের পাশ ঘেঁষে দাঁড়ালো। চোরের মতো মিনমিন করে আবারও ডাকল, আরশ ভাই। আরশ রাগী কণ্ঠে উত্তর দিল, কি? ছাগলের মতো ম্যামা করছিস কেন? আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি। করে দেখলাম ওই যে দূরে থাকা ছাগল আর আপনার মধ্যে অনেক মিল। আরশ ভেতরে ভেতরে ফুঁস করে উঠল, কিন্তু উপরে কাম অ্যান্ড কম্পোজ দেখানোর চেষ্টা করে শুধালো, কিভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বোঝাই ভালো করে। দেখুন, আপনার ঘন কালো ভ্রু, ওই ছাগলটারও ঘন কালো ভ্রু। আপনার মুখটাও ভালো, কিন্তু কিছুটা কেমন জানি। ওই ছাগলটার মুখটাও ত্রিকোণাকৃতির, কিন্তু কেমন জানি। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আরও শক্ত ভঙ্গিমায় মাথা নাড়ালো। তারপর গ্রীবা সামান্য বাঁকিয়ে নুসরাতের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলে উঠল, হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কি কি মিল পেলি? এই দেখুন, আপনি কথা বলেন ফিসফিস করে। আমি শুনি আপনি ম্যামা করছেন। আপনার খাড়া সরু নাক, ছাগলেরও তেমন। আপনার কলার বোন আছে, ছাগলেরও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়। কতটা মিল আপনাদের মধ্যে। আরশ বলল, আমি ছাগল হলে তুই ছাগলের পত্নী। এবার ঠিক আছে? নুসরাত মাথা নাড়ালো। মুখ দিয়ে ধ্বনিত হলো, জি জি, ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক বেশি। আরশের কথা না ঘাটিয়ে নুসরাত আবারও মনোযোগী হলো নিজের কথায়। আবারও নড়ে চড়ে দাঁড়িয়ে চশমা নাকের ডগা থেকে উপরে তুলল। অতঃপর বলল, যা বলতে এসেছিলাম ভুলেই গেছি। আরশ ভ্রু সামান্য বাঁকালো। কপাল কুঞ্চিত হয়ে আছে আসার পর থেকেই। নুসরাত আরশের কপালের বলিরেখা মিটানোর জন্য পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো। বিরক্তিতে চসূচক উচ্চারণ করে বলে উঠল, কপাল আগে পলিশ করুন। কি বিশ্রীভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরশ কপাল কুঞ্চিত করেই তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রস্তাব দিল, এবারের আসন্ন নির্বাচনে আপনি যোগ দিচ্ছেন না কেন? আরশের কপালের বলিরেখা গাঢ় হলো। নুসরাত বলে উঠল, আপনি চাইলেই নির্বাচন লড়তে পারেন। আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে। আরশ কাঠখোট্টা আওয়াজ করল নুসরাতের কানে। তো? নুসরাত বিরক্ত ভঙ্গিমায় বলল, তো মানে কি? আপনি নির্বাচন লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দেব। ইরহাম জাল ভোট দেবে 2টো, ইসরাত দেবে 2টো, আমিও দেব 2টো। আরশ ভ্রু সামান্য বাঁকিয়ে আগের মতোই বলল, তো?
1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট দেব আমার পেজে। তো আরে ভাই, তখন থেকে তো লাগিয়ে আছেন। মানুষের ভাষায় কথা বলুন, আমি হোমোসোফিয়ানদের ভাষা বুঝি না। আরশ গম্ভীর মুখে বলে উঠল, কি বলছিলি আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুঁস করে শ্বাস ফেলল, মৃদু আওয়াজে উচ্চারণ করল, নির্বাচন লড়বেন। আরশ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বলতো নির্বাচন নিয়ে, দেখি ইচ্ছা জাগে নাকি নির্বাচনে যোগ দেওয়ার। নুসরাত কবিতার মতো 2 লাইনে বলল, এসেছে এসেছে আবারও ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, জয় বাংলা জিতবে আমার নৌকা, 100 কোটি মানুষের একটাই যে স্লোগান, জিতবে আরশ ভাই নেই কোনো টেনশন, জয় বাংলা জিতবে আমার নৌকা। আরশ না চাইতো হাসি আয়ত্ত করল ঠোঁটে, তাই হাসি ঢাকতে এক হাতে কপাল চেপে ধরে কিয়ৎকাল ঘষল। হাসি কোনোরকম দন্তপাটির আড়ালে ঢেকে গম্ভীর আওয়াজে বলে উঠল, নির্বাচন আমি কোন দুঃখে লড়তে যাব। নুসরাত ঝটপট উত্তর দিল, আরশ ভাই শুধু ভাবুন একটু। কি ভাবব? নুসরাত নাক ফুলিয়ে অজগর সাপের মতো ফুলে উঠে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আপনি বলতে দেবেন আমায়? আরশ চুপ করে দাঁড়ালো। নুসরাত আরশের চোখে চোখ রেখে বলে উঠল, 2024-এ একটা ভিডিও ভাইরাল হলো না, রেহানা আপা বলছে জয় বাংলা। আরশ কথা কেটে ভ্রু সামান্য উঁচিয়ে জিজ্ঞেস করল, হুইস রেহানা? নুসরাতের ইচ্ছে করল মাটিতে ফেলে আরশকে কয়েকটা ধুমধাম করে লাগিয়ে দিতে। ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ সামলালো, শক্ত কণ্ঠে বলে উঠল, তোর বউ শালা। আরশ বুকে হাত বাঁধতে বাঁধতে ইশারা করল, তারপর বলল, কন্টিনিউ কর। নুসরাত আরশের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। দূর হতে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। নুসরাত আজ আর রবীন্দ্রসঙ্গীতে কান দিল না। আরশকে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলে উঠল, কন্টিনিউ কর। আরশ হাসল না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহানা আপা বলল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা। আর শেখ হাসিনা বলছিল, না না, আপনি শুধু ভাবুন না, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে, আমি রেহানা আপার জায়গায় দাঁড়িয়ে। আমি বলছি জয় বাংলা জয় হেলাল ভাই জয় আরশ ভাই, আর আপনি বলছেন উপরে উপরে হাসিনা আপার মতো না না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খুশিতে গদগদ হচ্ছেন। নুসরাত আরশের চোখ পাকানো দেখল না। সে নিজের শ্বশুরকে একমনে ভাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরশ রাগে ফুসফুস করছে। নুসরাত আরশকে কুল করার জন্য বলে উঠল, কুল আরশ ভাই, কুল। আরশ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব গলায় বলল, আচ্ছা নির্বাচন করব, একটা স্লোগান শোনাতো নুসরাত। নুসরাত তুমুল উৎসাহে স্লোগান দিতে লাগল, 1 বড় না 2 বড় আরশ ভাইয়ের মন বড়, আরশ ভাইকে দিলে ভোট ইনশাল্লাহ হবে সুখ, আরশ ভাইয়ের মার্কা কি লুঙ্গি ছাড়া আর কি, প্যান্ট পরে কয়জন আসে লুঙ্গি পরে আরশ ভাই সরাসরি কাজে, নেতা যদি হয় আরশ ভাই ট্যাঙ্কার ড্রেনের কাজ সব সমস্যার হবে সোজা সমাধান। আরশ নুসরাতকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবলোকন করে পকেট থেকে ফোন বের করল। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত হাতে মুখস্থ নাম্বার কিউপ্যাডে ডায়াল করল। চোখ এক মুহূর্তের জন্য সরে গেলে তা আবারও এসে দখল করল নুসরাতের মুখ। মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি স্থির রেখে আরশ ফোন কানে লাগাতেই ওপাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। আরশ ঠোঁট নাড়িয়ে সালামের উত্তর দিল। অতঃপর আদেশের স্বরে বলে উঠল, এক্ষুনি বাজার থেকে একটা ট্যাঙ্ক ক্লিনজার আর লুঙ্গি এনে মেজো বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোট কন্যার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস?
এবারে নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্কা হবে আমার লুঙ্গি। সবাইকে একটা করে ক্লিনজার, একটা লুঙ্গি আর একটা ট্যাঙ্ক বিলি করে দে। আর আমার শ্বশুর বাড়িতে জনপ্রতি একটা করে লুঙ্গি পাঠিয়ে দিস। আর শাশুড়ি আম্মাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস, ওনাকে এই রঙে দারুণ মানায়। ইরহাম কোনো কথা ছাড়াই উত্তর করল, জি ভাই।